দেশের অর্থনীতি কি ধীরে ধীরে এক ভয়ঙ্কর ঋণের ফাঁদে ঢুকে যাচ্ছে, নাকি সাধারণ মানুষের পকেট কেটে বাঁচানো হচ্ছে রাষ্ট্রের হিসাবের খাতা? আইএমএফের নতুন ঋণের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা শুনলে আপনি অবাক হবেন। বাংলাদেশের অর্থনীতি এখন ঠিক যেন এক অসহায় পরিবারের মতো। মাস শেষ হওয়ার আগেই যার টাকার থলি ফাঁকা হয়ে যায়, তারপর বাধ্য হয়ে আবারও ধার। ঠিক এমন সময় সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। বাংলাদেশ আবারও আইএমএফের কাছে চাইছে বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন ঋণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরনো ঋণের টাকা এখনও পুরোপুরি হাতে না আসতেই নতুন ঋণের দরকার পড়ল কেন? 2023 সালে রিজার্ভ সংকট আর ডলারের চাপ সামলাতে বাংলাদেশ আইএমএফের সঙ্গে বিশাল ঋণ চুক্তি করেছিল। এরপর রাজনৈতিক পরিবর্তনের পর সেই ঋণের পরিমাণ আরও বেড়ে যায়। শুনতে সবকিছু স্বাভাবিক লাগলেও আসল নাটক শুরু হয়েছে এখন। কারণ কয়েক মাস আগেই পাওয়ার কথা থাকা নতুন কিস্তির টাকা এখনও আটকে আছে। ওয়াশিংটনে একের পর এক বৈঠক হলেও ডলার এখনও ঢাকায় পৌঁছায়নি। তাহলে আইএমএফ কেন থেমে গেছে, আর এর প্রভাব পড়বে কার ওপর? পরের অংশে আছে সেই ভয়ঙ্কর ইঙ্গিত। দর্শক, এখানে লুকিয়ে আছে পুরো গল্পের সবচেয়ে বিপজ্জনক অংশ। অর্থনীতিবিদদের মতে নতুন ঋণের পেছনে সবচেয়ে বড় কারণ এখন জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বাংলাদেশের খরচ হঠাৎ করেই আকাশ ছুঁয়েছে। শুধু জ্বালানি কিনতেই অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার গুনতে হচ্ছে দেশকে। এখন সরকার চাইলে রিজার্ভ থেকে টাকা খরচ করতে পারে, কিন্তু সেটাই সবচেয়ে বড় ঝুঁকি। কারণ রিজার্ভ কমে গেলে ডলারের বাজার আরও অস্থির হবে, টাকার মান পড়ে যেতে পারে ভয়াবহভাবে। আর তখন কি হবে জানেন? বিদেশি পণ্যের দাম বাড়বে, ব্যবসায়ীদের খরচ বাড়বে, শেষ পর্যন্ত বাজারে চাল, ডাল, তেল সব কিছুর দাম বাড়বে। অর্থাৎ ঋণ নিক বা না নিক, চাপটা শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়েই। কিন্তু আইএমএফ কি এত সহজে টাকা দেবে? না, কারণ তাদেরও আছে কঠিন কিছু শর্ত। আইএমএফ কখনোই শুধু টাকা দেয় না, তারা দেয় শর্ত। আর সেই শর্তই এখন আতঙ্কের সবচেয়ে বড় কারণ। আইএমএফ চায় ভর্তুকি কমানো হোক, কর বাড়ানো হোক, ব্যাংক খাতে কঠোর নিয়ন্ত্রণ আসুক। শুনতে অর্থনৈতিক সংস্কারের মতো লাগলেও বাস্তবতা অনেক কঠিন। কারণ ভর্তুকি কমলেই প্রথম আঘাত আসে গ্যাস, বিদ্যুৎ আর জ্বালানির দামে। কারখানার উৎপাদন খরচ বাড়ে, কৃষকের সেচ ব্যয় বেড়ে যায়, ছোট ব্যবসায়ীরা পড়ে যায় চরম চাপে। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে, এখন শোনা যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনাও চলছে। অর্থাৎ সামনে আরও বড় ধাক্কার আশঙ্কা। কিন্তু এখানেই শেষ নয়, কর ব্যবস্থাতেও আসতে পারে নতুন চাপ। আর সেই চাপ যদি একই মানুষের ওপর বারবার পড়ে, তাহলে সেটা সংস্কার নয়, এক ধরনের অর্থনৈতিক শাস্তি। তবে সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটেছে ব্যাংক খাতে। বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে এখন নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্লেষকদের দাবি, কিছু সংশোধিত আইন এমনভাবে আনা হয়েছে যাতে পুরনো বিতর্কিত মালিকানার পথ আবার খুলে যায়। অর্থাৎ যাদের বিরুদ্ধে অতীতে লুটপাটের অভিযোগ ছিল, তাদের ফেরার সুযোগ তৈরি হচ্ছে বলেই আশঙ্কা। আর এখানেই প্রশ্ন তুলছেন অনেক অর্থনীতিবিদ। ঋণের টাকা কি সত্যিই দেশের উন্নয়নে যাবে, নাকি আবারও হারিয়ে যাবে দুর্নীতি আর অদক্ষতার অন্ধকারে? এর মধ্যেই রহস্যজনকভাবে গত কয়েক মাস ধরে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়ও করা হয়নি। কেন থেমে আছে সেই সিদ্ধান্ত? নির্বাচন, রাজনৈতিক চাপ, নাকি অন্য কোনো হিসাব? অর্থমন্ত্রী বলছেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো শর্ত মানা হবে না। কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির টেবিলে শুধু বক্তব্যে কাজ হয় না, সেখানে দেখা হয় বাজেট, আইন আর বাস্তব সক্ষমতা।
আর সেই সিদ্ধান্তই হয়তো বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ অর্থনীতি। দর্শক, একটা বিষয় পরিষ্কার, ঋণ কখনোই বিনামূল্যের উপহার নয়। আজকের সংকট সামলাতে নেওয়া এই টাকা আগামী দিনের মানুষের ঘাড়ে চাপিয়ে দেয় নতুন বোঝা। যদি সেই ঋণ উৎপাদনশীল খাতে ব্যবহার না হয়, তাহলে সেটা উন্নয়ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া বিপজ্জনক দেনা। আইএমএফ অনেকটা কঠোর মহাজনের মতো, সময় মতো টাকা দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে দেশের অর্থনীতির প্রতিটি খাতা খুলে দেখতে চায়। এখন পুরো দেশের নজর জুনের বাজেটের দিকে, কারণ সেখানেই নির্ধারণ হতে পারে আটকে থাকা কিস্তি মিলবে নাকি আরও কঠিন শর্ত আসছে সামনে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ঋণ কি সত্যিই দেশের অর্থনীতি বাঁচাবে নাকি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।